স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সৃজনের আনন্দ থেকেই হয়ে ওঠে মহৎ সাহিত্য, তারপরও সম্মান আর স্বীকৃতি লেখকদের দেয় উদ্দীপনা। আবার সাহিত্যিকদের বিশেষ অর্জন পাঠক মহলেও নতুন আগ্রহ তৈরি করে। তবে সেরা নির্বাচনের মাপকাঠি ও প্রক্রিয়া নিয়ে কখনো কখনো ওঠে বিতর্কের ঝড়। এসব নিয়ে আজকের আলোচনা সাহিত্যে পুরস্কার। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, আছেন গবেষক ও প্রত্নতত্ত্ববিদ সুফি মুস্তাফিজুর রহমান, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন কবি কামাল চৌধুরী। স্যার, আপনাদের স্বাগত। আমরা জানি যে সাহিত্যের যে পুরস্কার, অনেকগুলি পুরস্কারই বাংলাদেশে আছে, কিন্তু হয়তো এর মধ্যে সবগুলোই আমরা হয়তো জানিও না। অনেক সময় দেখা যায় যে পাঠকের মধ্যে সেগুলি খুব বেশি প্রচারও পায় না। পুরস্কারের মূল লক্ষ্য কি আসলে নির্ধারণ করে একটা পুরস্কার প্রবর্তন? পুরস্কারের মূল লক্ষ্য হচ্ছে মেধার অন্বেষণ। যে অনেকেই লিখেন, তার মধ্যে সবচেয়ে ভালো কে লিখছেন এবং উৎকর্ষের কোন মাত্রায় তিনি বিচরণ করছেন এবং উৎকর্ষের কি উদাহরণ তিনি সৃষ্টি করছেন, অনেকগুলি চিন্তাভাবনা থেকে পুরস্কার দেয়া হয়। পুরস্কার দেওয়া একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতর একটা প্রণোদনা সৃষ্টি করা, কিছু উৎসাহ দেয়া, যাতে পাঠক তৈরি হয়। লেখক তৈরি হলে পাঠক তৈরি হবেন। আর কিছু কিছু পুরস্কার আছে যেটি দেয়া হয় পাঠকদের দিকে চোখ রেখে, অর্থাৎ এই পুরস্কারের ফলে একটি বই অনেক বেশি বিক্রি হবে। বই বিক্রি হওয়া মানে কিছু ব্যবসায়ী লাভ হওয়া। আবার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি সে প্রকাশক হয়, যদি তার লাভ আসে, তাহলে কিন্তু অন্য লেখকদেরকে সে অন্তর্ভুক্ত করতে পারে যারা হয়তো খুব পরিচিত নন। শেষ বিচারে পুরস্কারের উদ্দেশ্যটা হচ্ছে সাহিত্যের কিছু মাপকাঠিকে তৈরি করা, আর মাপকাঠি অনুযায়ী সৃষ্টি যেগুলি হচ্ছে, যেগুলি তার মধ্যে যেগুলি উৎকর্ষ লাভ করছে, সেগুলিকে চিহ্নিত করে সেগুলিকে মানুষের কাছে আলাদা হিসেবে প্রকাশ করা। এ হচ্ছে সাহিত্য পুরস্কারের উদ্দেশ্য। সেটি রাষ্ট্রীয় হতে পারে, ব্যক্তিগত কোনো কোনো প্রতিষ্ঠান দিতে পারে, ব্যক্তি উদ্যোগেও হতে পারে। আবার আজকাল দেখছি কর্পোরেট বিভিন্ন সংস্থা পুরস্কার দিচ্ছেন। সমস্ত পৃথিবীতে এই কয়েক ধরনের পুরস্কার আছে। একটা আন্তর্জাতিক পুরস্কার আছে নোবেল পুরস্কারের মতো, আবার অঞ্চল ভিত্তিক কিছু পুরস্কার আছে। একসময় ম্যান বুকার পুরস্কার ছিল, যারা কমনওয়েলথ, ব্রিটিশ উপনিবেশী যে সমস্ত অঞ্চল ছিল সেখানকার যারা লেখক তাদের জন্যই সংরক্ষিত ছিল। এখন সেটি মার্কিনদের জন্য উন্মুক্ত হয়েছে, অর্থাৎ পৃথিবীর সবার জন্য। আর মার্কিন যুক্তরাষ্ট্রে যেরকম পুলিৎজার পুরস্কার আছে, সেটি মার্কিন নাগরিকদের জন্যই শুধুমাত্র সংরক্ষিত। এই ধরনের নানান ধরনের পুরস্কার আছে। রাষ্ট্রীয় এবং অনেক বিশ্ববিদ্যালয় পুরস্কার দেয়, কোনো কোনো প্রকাশনা সংস্থাও পুরস্কার দেয়। আর সাহিত্য কিছু সংঘ আছে, তারাও পুরস্কার দেয়। তো পুরস্কার দেয়া নেওয়ার চলটা কিন্তু অনেক পুরনো। স্যার, আপনি অনেক পুরস্কার কারা পাবে বিচারক মণ্ডলীতে ছিলেন। এই কাজটি কেমন চ্যালেঞ্জিং, এবং বিশেষ করে বাংলাদেশে এটার অভিজ্ঞতাটা কেমন? খুবই কঠিন একটা কাজ, কারণ আমাকে একেবারেই নিরপেক্ষ হতে হয়। কিন্তু কোনো বিচারেই তো কোনো পাঠক তো নিরপেক্ষ নন। দুটো বইয়ের ভিতর একটা বই আমার ভালো লেগেছে, আরেকজনের হয়তো সেটি ভালো নাও লাগতে পারে। তো আমার সবসময় সতর্ক থাকতে হয় যে আমি যে মাপকাঠিতে বিচার করছি একজন লেখককে, সেই মাপকাঠি কি মোটামুটি সর্বজনীন, নাকি সেটি আমার নিতান্ত ব্যক্তিগত। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে পছন্দের বিষয়। হয়তো আমি একজন পরিচিত লেখককে জানি, তার সম্পর্কে বহুদিন থেকে আমি জেনে আসছি, তার লেখা হয়তো আমার পছন্দ হয়, কিন্তু নতুন একজন সাহিত্যিক যার সব লেখা আমি পড়িনি অথবা কোনো লেখাই পড়িনি, তিনি আসলে এই আমার মানদণ্ডে, আমি যাকে চিনি তার কাছাকাছি আসতে পারেন কি না, অথবা না পারলে কেন পারছেন না, এই বিচার বিদ্যুৎটা আমাকে করতে হয়। আর তৃতীয় হচ্ছে যারা পুরস্কার দিচ্ছেন তারা অনেক সময় কিছু মাপকাঠি দিয়ে থাকেন। তরুণ লেখক, এই বয়সের বেশি দেয়া যাবে না, এটি আমার কাছে খুব কষ্টকর মনে হয়। যে ৩৫ বছর পর্যন্ত দেয়া যাবে, ৩৬ হলে দেয়া যাবে না। তো তখন একটু কষ্ট হয় যে এই মাপকাঠিতে ফেলে তাকে বিচার করে আমি পুরস্কার দিচ্ছি, আসলে কি আমি তার প্রতি বিচার করছি কিনা, সুবিচার করছি কিনা। আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যারা বিচারক মণ্ডলীতে বসেন বা জুরি বোর্ডে বসেন, তাদের জন্য তিনটি বড় সমস্যা থাকে। প্রথমত নিরপেক্ষতা বজায় রাখা, একেবারে অসম্ভব নিরপেক্ষ হতে হবে তাকে। কে লিখছেন তার নামটা পর্যন্ত ভুলে যেতে হবে, মানে এইভাবে তাকে প্রশিক্ষণ দিতে হবে। দ্বিতীয় হচ্ছে তার নিজস্ব একটা মাপকাঠি থাকতে হবে। তিনি যদি একটা উন্নত মাপকাঠির ধারক না হতে পারেন, অর্থাৎ তাকে মোটামুটি বুঝতে না পারেন, যদি তার নিজস্ব রুচি চিন্তায় অনেক কিছুটা নিচুতা থাকে, তখন তো তিনি আর সেই
উচ্চতর রুচির চিহ্নিত তিনি করতে পারছেন না, এটা একটা বড় সমস্যা। আর তৃতীয় হচ্ছে যে পরিচিত অপরিচিত এই বিষয়গুলিকে মাথায় না রেখে, তরুণ বৃদ্ধ বা কারা লিখছেন সেই বয়সক্রম মাথায় না রেখে তারা বিচার করতে হবে তাদেরকে। এবং একজনের সঙ্গে তো 3 জন বা 4 জন বা 5 জন বিচারক, এখন কার বিচারের সঙ্গে কার মিল হচ্ছে অমিল হচ্ছে বিষয়গুলি কিন্তু খবর রাখতে হবে। অর্থাৎ আমি যে বিচারটা করছি এটি কেন সঠিক সেটি প্রমাণ করার মতো আমার প্রস্তুতি থাকতে হবে, সেরকম পাঠ আমাকে করতে হবে। এই জন্য যেটা হচ্ছে, আমি তো আবার যে সময় দেখেছি, একবার আমি কথা সাহিত্যের বিচারক হলাম, 18টা বই আমাকে পড়তে হবে। আমি অনেক কষ্ট করে 18টা বই পড়লাম, কারণ আমি 17টা বই পড়ে বিচার করতে পারবো না, একটা বই আমার পড়া হয়নি। এই ভয়টা আমার ভিতর খুব কাজ করে যে আমি সবগুলি বই সঠিকভাবে পড়েছি কিনা আমি দাগিয়ে দিই। এই জন্য আমি দাগিয়ে দাগিয়ে পড়ি, যাতে আরেকবার প্রয়োজন হলে আমি চট করে দেখে নিতে পারি যে কোথায় কি তার ভালো এবং কোথায় তার মন্দ এই বিষয়টি। আমরা একটু সুফি মুস্তাফিজের কাছে যাব যে সাধারণভাবে সাহিত্যের পুরস্কার বা বই নিয়ে পুরস্কার হলেই আমরা কিছু বিশেষ বিষয়ের উপরই দৃষ্টি যায়, অবশ্যই উপন্যাস, গল্প অথবা কবিতা, কিন্তু এর বাইরেও যে লেখাগুলি থাকে সেগুলি সাধারণভাবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই পার্টিকুলার আগ্রহী যেই পাঠক তার বাইরে খুব একটা প্রচার পায় না। তো আপনাদের যেই বই, এটি একাধিক পুরস্কার পেয়েছে, ওয়ারী বটেশ্বর যে শেকড় সন্ধান, এই পুরস্কারটা এই যে বাড়তি যে যারা আগ্রহী পাঠক ছিল এই বিষয় নিয়ে আগ্রহী, তার বাইরে যারা পাঠক শ্রেণী তাদের কাছে পৌঁছাতে কোনো বাড়তি সুবিধা তৈরি করেছে কিনা পুরস্কার? সেটা নিঃসন্দেহে, কারণ আমার নিজের কাছেই সাহিত্য পুরস্কার বলতে বুঝতাম যে উপন্যাস, কবিতা, প্রবন্ধ তার উপর লেখা, কিন্তু আমাদের এই বই এটি তো প্রত্নতাত্ত্বিক, এটি ইতিহাসের বই। আমরা কোনো ধরনের পুরস্কারের আশা কখনো করিনি, কারণ এই ধরনের বইয়ে পুরস্কৃত এর আগে তো করা হয়নি। আমরা যখন এটা অ্যানাউন্সমেন্ট পেলাম যে আমাদের বইটি প্রথমেই চিত্তরঞ্জন শাহ পুরস্কার পেয়েছে, তারপরে প্রথম আলো বর্ষসেরা পুরস্কার পেয়েছে, তখন পর্যন্ত ঠিকই ছিল, প্রথম আলো সব ধরনের বইকে দেয়, কিন্তু আইএফএসসি ব্যাংক সাহিত্য পুরস্কার নামে যখন পুরস্কারটা আমার খবর দিলেন যারা কর্তৃপক্ষ, তা আমার নিজের কাছে বিশ্বাসই হয়নি যে ঠিক আছে। তো এটি বড় ধরনের, এটা আমার বইটা যখন সেকেন্ড এডিশন বের হয়, স্যার একটু আগে বললেন যে সিরিয়াস বই আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা যে মানুষ পড়েন কম, কিন্তু আমাদের এই বইটি খুব সিরিয়াস না হলেও তো একটু কাঠখোট্টা টাইপ, একটা বিশেষ অন্তত ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের বই। সেটি যখন পুরস্কার পেল তো আমাদের খুব ভালো লেগেছে যে একটি সাহিত্যকর্ম বা ইতিহাসও, যে ইতিহাসের বই পুরস্কার পেতে পারে এই ধরনের। এখন তো আইএফএসসি ব্যাংক বড় ধরনের পুরস্কার বাংলাদেশে, তো সেই ধরনের পুরস্কার এই ধরনের বই পেয়েছে, এটি তো আমাদের যারা ইতিহাস চর্চা করি তাদেরকে খুবই অনুপ্রাণিত করছে, এবং এই বইটি বেশ বিক্রি হচ্ছে। এতে একটু সুবিধা হলো যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, এটা দেখবেন যে স্কুল কলেজে আমাদের হেরিটেজ খুবই উপেক্ষিত, অথচ আমরা মিশর পড়ি, মেসোপটেমিয়া পড়ি, ওটা পড়তেই পারি, আমাদের দরকার আছে, কিন্তু নিজ দেশটাও জানতে হবে। সেই ক্ষেত্রে এটি বড় অবদান রাখছে যে এখন মানুষ ওয়ারী বটেশ্বর জানতে চায়। তো এই বইটি এই পুরস্কৃত হওয়ার ফলে শুধু পুরস্কার না, একটি প্র্যাকটিক্যাল দিকে একটি এগিয়ে যাচ্ছে, মানুষ জানতে চাচ্ছে, নিজের দেশ সম্পর্কে জানতে পারছে। আর জানেন যে দেশ সম্পর্কে যখন আমরা যত জানবো আমাদের কনফিডেন্স তত বাড়বে, আর আমাদের কনফিডেন্স যত বাড়বে যে আমাদের শেকড় খুব শক্ত। আমরা সে সময়ে বাণিজ্য করতাম, সে সময় আমাদের মুদ্রাভিত্তিক অর্থনীতি ছিল, সে সময় 2500 বছর একটি নগর ছিল, তো একটা নগরের সঙ্গে অনেক কিছু জড়িত ছিল। এই বিষয়গুলো আমরা যখন বাইরে যাই তখন আমাদেরকে অনেকটা অদক্ষ শ্রমিক বলা হয়। হ্যাঁ, এটা সত্য কথা, কিন্তু 2500 বছর আগে যে আমরা পুঁতি তৈরি করতো, এটা কিন্তু খুব দক্ষ তার পরিচয় বহন করে কারিগর। এবং এই যে আমরা দক্ষ ছিলাম, এই যে নিজের মাঝে যে একটা চেতনা, এটা কিন্তু যে জাতির জন্য একটা বড়। সেজন্য আমি মনে করি যে এই ধরনের পুরস্কার, ইতিহাসের যে পুরস্কারটা, এটা বহুমাত্রিক একটা অবদান রাখছে বাংলাদেশে। আর এই যে ওয়ারী বটেশ্বরের শেকড় সন্ধান বইটি লেখার ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ইতিহাসের নানান ধরনের উপাদানের মধ্যে এসেছে, সেইটি সংগ্রহ করা আমাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং? কারণ আমাদের এখানে সেই সংগ্রহটা খুব বেশি সুবিন্যস্ত না আমাদের জানা মতে। হ্যাঁ, ইতিহাসে আসলে মাঠ পর্যায়ে কাজ করে লেখা বই খুব কম।
আমরা শুধু ওই ইতিহাসের বড় বইগুলো আছে আগের থেকে কিছু বই, ওগুলো থেকে বই করি, কিন্তু একটি একটি মাঠ পর্যায়ে ডাটা সংগ্রহ করে বই, যেমন আমার প্রথম বইটি বেরিয়েছে পুণ্ডনগরের উপর, ওটা আমি আমার পিএইচডি থিসিসের যে বইটি, আর আমার পিএইচডির পরে এই ওয়ারি ভট্টাচার্যের কাজে হাত দিই। তবে জানেন যে ওয়ারি ভট্টাচার্য জায়গাটি কিন্তু অনেক আগের থেকে আমাদের কাছে পরিচিত ছিল, কিন্তু ওই পরিচিতিটা খুব লিমিটেড স্কেলে ছিল, কারণ 1930s-এ স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান প্রথম এই প্রত্নস্থানটা সম্পর্কে লেখেন, যদিও কম, তার ছেলে হাবিবুল্লাহ পাঠান বেশ লিখেছেন। আমরা যারা এই বিষয়ে পণ্ডিত গবেষক, তারা কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকদের লেখাকে ওইভাবে মূল্যায়ন করি। আমরা 2000 থেকে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি ওই প্রাইমারি স্কুলের শিক্ষককে স্যালুট জানাই, আমি তাকে স্যার বলি। আসলে উনি সেই যোগ্য মানুষ, স্কুলের শিক্ষক বটে, কিন্তু তার পড়াশোনা এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ খুব উন্নত, এবং এই বইটি কিন্তু উনি আমার কোল রাইটার, এবং ওনার সেই সংগ্রহ এবং আমাদের খনন সব মিলিয়ে আমরা যে ডাটা উপাত্ত পেয়েছি, এটা আমাদের অনেক ছোট বই, ওয়ারি ভট্টাচার্যের উপর আরও একাধিক বই হবে, এবং সেই ডাটা কিন্তু ওখানে আছে, কিন্তু আমরা চোখ খুলে দেখতে পারিনি, ডাটাগুলোকে কথা বলাতে পারিনি। এটা জানেন যে ওয়ারি ভট্টাচার্য নিয়ে প্রথম ওই 2 শিক্ষকের বাইরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তী লেখেন 92-তে অ্যানসিয়েন্ট বাংলাদেশ, যে ওয়ারি কমপক্ষে 2200 বছর প্রাচীন, এবং ওয়ারি হ্যাড রিলেশন উইথ সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড মেডিটেরিয়ান। আমি স্যারকে পরে কেমব্রিজে দেখা হয়েছিল, আমি বলছিলাম যে স্যার আপনি কীভাবে বললেন? বলছে বাবা আমি তো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে ভূগোলটা দেখেছি, বলার চেষ্টা করেছি, তোমরা তো এখন সেই জিনিসগুলো পাচ্ছ। সেজন্য ওয়ারিতে মানে কাজটা কঠিন, কিন্তু ডাটা আছে, কথা বলানোর মতো চেষ্টা থাকলে বলানো, আরও অনেক কথা বলানো যাবে। আমরা একটা বিরতিতে যাব স্যার, ফিরে এসে জানতে চাইবো যে এই যে বললেন মেধাবীদেরকে খুঁজে বের করা এবং একই সঙ্গে পাঠকের সঙ্গে তাদের সংযোগ ঘটিয়ে দেওয়া, এই দুটো জিনিস খুঁজে বের করা এবং পরের ধাপে পাঠকের কাছে আবার সেইটাকে নিয়ে যাওয়া, এই কাজটি আমাদের পুরস্কারগুলি একদম আমি বলতে চাই যে প্রথম আলো বা আইএফএসসি থেকে শুরু করে বাংলা একাডেমির যে পুরস্কারগুলি, সেইটা এই সংযোগটা কতটুকু করতে পারছে একটা বিরতির পরে আপনার কাছে জানতে চাই। আজকের বাংলাদেশে যাচ্ছি একটি বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার যেটি জানতে চাচ্ছিলাম যে পুরস্কার পাওয়ার পর এটা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার কাজটুকু কতটুকু হচ্ছে? পুরস্কার দিলে একজন লেখক সুপরিচিত হন, হয়তো পরিচিত আগেই ছিলেন, অথবা সুপরিচিত লেখকের আরেকটা মাত্রা আমরা উন্মোচন করি, যে তিনি একটা উচ্চতর মাত্রায় পৌঁছে যান। কারণ পুরস্কার মানেই হচ্ছে তাকে স্বীকৃতি দেয়া। কিসের স্বীকৃতি? তার কাজের স্বীকৃতি, তার গুণের স্বীকৃতি, তার মেধার স্বীকৃতি। তখন পাঠক তাকে নতুনভাবে চেনার চেষ্টা করে। আর এই উৎসাহটা বা কৌতূহলটা পৃথিবীর সর্বত্র, যে পুরস্কারপ্রাপ্ত বইটা কেমন। দেখা যাচ্ছে যে পুরস্কারপ্রাপ্ত বইয়ের উপর নানানভাবে স্টিকার লাগানো থাকে, একটা ফ্ল্যাপ লাগানো থাকে যে এই বছরের এই পুরস্কার পেয়েছে, তখন হুমড়ি খেয়ে পাঠক সেটি কিনছেন। এখন পাঠকের কাছে যখন সেই বইটি পৌঁছে যাচ্ছে, পুরস্কারপ্রাপ্ত বই, সেটির মর্যাদা সেই লেখক রাখতে পারছেন কি না সেটা বড় প্রশ্ন। ওই যে আমরা একটা বলি না অ্যাসিড টেস্ট, একটা বড় পুরস্কারের অ্যাসিড টেস্ট হচ্ছে যে পুরস্কারপ্রাপ্ত লেখকের যে বইটি পুরস্কৃত হলো, বা তিনি যদি আজীবন লেখার জন্য পুরস্কৃত হন, তাহলে তার সবগুলি বই পাঠক নতুনভাবে যখন একটা কাচের নিচে নিয়ে দেখছে, আতশ কাচের নিচে, তখন সে তাতে সন্তুষ্ট হচ্ছে কিনা। যদি সন্তুষ্ট হয় বা এই বইটি পড়ে তার অসম্ভব ভালো লাগে, তখন বুঝতে হবে পুরস্কার দেওয়াটা সত্যিকার অর্থে একটা যোগ্য পাত্রে পুরস্কার দেওয়া হয়েছে বা তিনি সেই পুরস্কারের যোগ্য। আর যদি দেখা যায় যে সেই বইটি পড়ে পাঠক একেবারেই হতভম্ব হয়ে গেছে বা হতাশ হলো যে কী করে বইটি পুরস্কার পায়, তখন এটা নেতিবাচক একটা ধারণা সৃষ্টি করে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে পৃথিবীতে। আমরা জানি নোবেল পুরস্কারের মতো বড় পুরস্কার কিন্তু অনেক সময় ভূগোলের একটা অভিযাত্রায় নামে। একবার ক্যারিবিয়ান অঞ্চলকে দেওয়া হলো, তখন আফ্রিকাকে দিতে হবে পরের বছর, তারপর ইউরোপে ঘুরে ফিরে আসতে হবে। দেখবেন ইউরোপের সংখ্যা অনেক বেশি। একসময় শুরুর দিকে সুইডেনে যেহেতু পুরস্কারটির উৎস, নরওয়ে এবং সুইডেন, এই দুইটা দেশেই দেখা যাচ্ছে যে অনেকেই পেতেন পুরস্কার। আস্তে আস্তে সেটা সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ল। কিন্তু সবাই বলতে পারবেন না যে প্রতি বছর সেই পুরস্কার যোগ্য পাত্রে যাচ্ছে, এটা নিয়ে বিতর্ক থেকেই যায়। কিন্তু সেখানে এত বেশি মানুষ দাবিদার থাকেন, সেটা হতেই পারে। ছোট ছোট পরিসরে আমাদের দেশেও বাংলা একাডেমি পুরস্কার নিয়ে অনেক বিতর্ক হয়েছে, যোগ্য পাত্রে কি পুরস্কারটা পড়েছে কিনা। তো পাঠক কিন্তু বড় বিচারক। আমরা বিচারক যখন বসেন তারা ভুল করতে পারেন, কিন্তু পাঠক কখনো ভুল করেন না।
বিশেষ করে তরুণ পাঠকরা ঠিকই বুঝে ফেলেন কোথায় কী হচ্ছে। এই জন্য আপনি যে প্রশ্নটি করেছেন খুব গুরুত্বপূর্ণ। একটা পুরস্কারের উদ্দেশ্যটা কী? একজন পাঠককে পরিচিত করানো একজন লেখকের সঙ্গে, সাহিত্যের সঙ্গে নতুনভাবে তার সূত্রবদ্ধ একটা সূত্র গ্রন্থিত করা এবং বইগুলিকে অনেক বেশি ছড়িয়ে দেয়া মানুষের কাছে, যাতে সাহিত্য পাঠটা মানুষের সমৃদ্ধ হয়। সেটি পাঠক যেভাবে দায়ী, লেখক সেভাবে দায়ী। পাঠক দায়ী, তিনি বেরিয়ে আসবেন, বইটা কিনবেন, একজন পাঠকের দৃষ্টিকোণ থেকে তাকে বিচার করবেন, মতামত জানাবেন। আর লেখকের দায়িত্ব হচ্ছে তিনি যদি পুরস্কার পান, দেখবেন প্রায় লেখকই বলেন এই কথাটা যে আমার দায়িত্ব বেড়ে গেল। এটি কিন্তু এমনি কথার কথা না, দায়িত্বটা সত্যি সত্যি বেড়ে যায়। আমি নিজে যখন একটা দুইটা পুরস্কার পেয়েছি, প্রথম আলোর বর্ষসেরা একটা বই পুরস্কার পাওয়ার পর আমার হঠাৎ খুব ভয় পেতে শুরু করেছিলাম আমি কি আসলে পুরস্কারের যোগ্য। বেশ কয়েক মাস আমাকে খুব একটা উদ্বেগের মধ্যে কাটাতে হয়েছে যে আমি কি পরবর্তী গল্পটা সত্যিকার অর্থে পাঠককে দিতে পারছি, আমার অবস্থানটাকে আমি ধরে রাখতে পারছি। এই ভয়টা অনেকের মধ্যে কাজ করে। আমি মনে করি এটা খুব সুস্থ ভয়, এবং পাঠক যখন তাকে গ্রহণ করে তখন তাকে আরও সতর্ক হতে হয়। এই গ্রহণের পর আরেকবার যখন গ্রহণ করতে যাবে আমাকে, তখন কি আমি সেই মানটা বজায় রাখতে পারবো কিনা। মানে লেখকের সচেতনতা আরো অনেক বেড়ে যায় এবং তার দায়িত্ব বেড়ে যায়, তার দায় দায়িত্ব অনেক বেড়ে যায় পাঠকের প্রতি, নিজের প্রতি, সাহিত্যের প্রতি। বাংলা একাডেমির প্রসঙ্গ আসলেন, অনেক সময় পুরস্কার নিয়ে নানান ধরনের কথা আসলে ওঠে, এবং বিশেষ করে যেহেতু জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি, সেইটি নিয়ে অনেক সময় আমরা নানান রকম প্রশ্ন দেখি। তো এইটি মানে ধরেন পুরস্কারগুলি নিয়ে যে প্রশ্ন ওঠে সেটা কি সবসময় যথাযথ, নাকি আসলে এটা মানে প্রশ্ন ওঠার ক্ষেত্রেও আমরা খুব সবসময় একই রকম মান এখানে দিই দুটো কিনা? প্রশ্ন একসঙ্গে আপনি করছেন আমাকে, বা এই প্রশ্নের দুভাবে উত্তর দেওয়া যায়। প্রথমত, যে কোনো পুরস্কার দেওয়ার জন্য যখন বিচারকরা বসেন, অনেক নাম থাকে সামনে এবং খুব কাছাকাছি থাকেন তারা। হয় 19.5, 20, 19-20 এই বিচারে চলতে থাকে, এবং সেখানে 3জন 5জন যত সংখ্যক বিচারক থাকেন তাদের সম্মিলিত চিন্তাটাই প্রধান হয়। তো আমার হয়তো তাকে 19 লেগেছে, ওনার 20 লেগেছে, 19.5 নিয়ে আমরা একটা গবেষণা করে বের করলাম যে এটা দেয়া যেতে পারে। তাতে হচ্ছে কি, 20 জনের মধ্যে একজন পাচ্ছেন, 19 জন তো পাচ্ছেন না। তাদের অনেকে বঞ্চিত বোধ করতে পারেন, সেটা হতে পারে, এবং তারা হয়তো ভাবতে পারেন তাদেরকে বিচার করা হয়নি, সুবিচার করা হয়নি, সেটি একটা দিক। দ্বিতীয় হচ্ছে, যখন কোনো বিচারে 19-20 বললাম তো, যেমন 19 আর যদি 17 বা 16 বা 10 থাকে, যদি 10 বা 11 বা 17 কাউকে দিয়ে দেওয়া হয়, তখনই এটা গোলমাল শুরু হয়ে যায়। তখন পাঠকরাও বুঝতে পারে যে সমস্যাটা তৈরি হয়েছে। কাজে বাংলা একাডেমি, আমি মনে করি বাংলা একাডেমি পুরস্কার অনেকটাই বিতর্কে এড়িয়ে চলতে পেরেছে বহুদিন। কিছু কিছু বিতর্ক তো উঠবেই, এবং এটা সত্যি যে কয়েক সময় 2-1জনকে দেওয়া হয়েছে যারা হয়তো সেই মানদণ্ডে পড়েন না, এবং সেজন্য হয়তো একটু বিতর্কের সৃষ্টি মানে হয়েছে। 18-20-এর রেঞ্জের চাইতেও একটু তারও নিচে, যেটা আর কি, আমি 18 বলবো না, 19, 19.5, 20 এই হলে আমি খুব খুশি হই। কিন্তু যখনই 17 চলে আসে, তখন একজন বিচারকের পক্ষে বোঝা উচিত তিনি 17কে তিনি 20 মর্যাদা দিচ্ছেন, সেটি দেওয়া উচিত কিনা, এবং তার যদি এরকম দ্বিধা থাকে তার এখান থেকে বেরিয়ে আসাটাই উচিত। আমি মনে করি যে একটা বিচারকের, একেবারে যে কোনো বিচারকের কথাই বলছি, যে একেবারে সততার মানদণ্ড যদি 100 ভাগ না তিনি পালন করে থাকেন, তাহলে সে আসনে বসা তার উচিত নয়। তো সাহিত্য বিচারকের কাজটা হচ্ছে আরও বেশি জটিল, কারণ তিনি একটা বায়বীয় বিষয় নিয়ে কাজ করছেন, মানুষের কল্পনা, সৃজনশীলতা ইত্যাদি নিয়ে। এবং এখন যে মননশীল বই, যেটা সুফি বলছেন, মননশীল বই যখন এখানে যুক্ত হয়েছে, তখন মননশীলতার তো বহুমাত্রিক বিষয় আছে। তো সেই বহুমাত্রিকতাটা একটা মাত্রায় ফেলে আমি বিচার করছি, সেখানে সত্যিকার অর্থে উৎকর্ষ একটা জিনিসকে আমি কি সত্যিকার বিচার করতে পেরেছি কিনা, এই প্রশ্নটা একজন বিচারকে করতেই হবে। সুফি মুস্তাফিজ, আপনার কাছে ফিরে আসবো যে যে কোনো পুরস্কারের জন্য বা প্রতিযোগিতার জন্য, বিশেষ করে সৃজনশীল মানুষ যারা, তাদের জন্য এটাতে অংশ নেওয়াটা অনেক সময় আবার আরেকটা চ্যালেঞ্জ। তাদের ভিতরে এই ধরনের একটা ব্যাপার থাকে যে এটাতে দিব কি দিব না। বিশেষ করে প্রতিষ্ঠিত লেখকদের ক্ষেত্রে অনেক সময় এই দ্বিধাদ্বন্দ্বের খবর আমরা পাই। তো এটা আপনারা যখন পাঠালেন, তখন এরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল কিনা, বা আসলে এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে কিনা? হ্যাঁ, এটা অবশ্য আমার বইয়ের ক্ষেত্রে একটু ভিন্ন হয়েছে। এটা পাবলিশারই পাঠিয়েছি, আমাকে পাঠাতে হয়নি। আর এটা ঠিক যে যারা একেবারেই গবেষণায় ব্যস্ত থাকেন, তাদের পক্ষে খোঁজ খবরগুলো নেওয়াও কঠিন, যে কখন কে চায় আমার দৃষ্টিতে।
আমরা তো বিশেষ করে ফিল্ডেই বেশি থাকি, সে কারণে। আর কেউ কেউ ইন্ট্রোভার্ট টাইপ থাকেন, ওগুলো নিজের যে পুরস্কার পাওয়ার মতো লিখেছেন বা পুরস্কার প্রয়োজন আছে, এটা ওই মাত্রার কিছু লোকজন আছেন, এটা চিন্তা করেন না। স্যার একটু আগেই বলেছিলেন যে আহমেদ ছফার মতো লোক এই বিষয়গুলো। আর কেউ কেউ আছেন যে হ্যাঁ, অবশ্য ঠিক যে এটা যদি আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে কেউ ভালো লেখেন, সেখানে যে প্রতিষ্ঠানগুলো এ ধরনের পুরস্কারের ব্যবস্থা আছে সেখানে পাঠাতে পারেন। আমি সেখানে সুপারিশই করি, করা ভালো। যদি বইটা লেখার অর্থ তো মানুষের বইটা পড়ুক, তো সেই অর্থে যদি বইটা পুরস্কারের জন্য পাঠানো হয় আর বিবেচিত হয়, তাহলে তো তার যে শ্রম সার্থক হবে, সেটা পাঠানো উচিত। এমনি মৌলিক গবেষণা কাজ এটা পাঠকের কাছে, সাধারণ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা সাধারণ পাঠকের মধ্যে গবেষণা কাজকে জনপ্রিয় করবার জন্য কি কোনো প্রক্রিয়া আছে বা বাংলাদেশে এটা আপনি মানে সাধারণভাবে কতটুকু? হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমাদের যারা গবেষক আমাদের কাজটা আছে। যেমন আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা সাধারণত আমরা লিখি প্রমোশনের জন্য, এবং আমরা যে গবেষণা পত্রিকায় লিখি সেটা কিন্তু খুব সীমিত আকারে এটা প্রচার হয়, এবং যারা গবেষণা করেন তারাই শুধু দেখেন, অন্যরা দেখেন না। কিন্তু আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করতে গেলাম, আমাদের কাছে মনে হয়েছে এই যে আমাদের সভ্যতার ইতিহাসটা শুধুমাত্র পণ্ডিত গবেষকদের মধ্যে সীমাবদ্ধ থাকলে এটা সফল হবে না। এটি আমাদের মাঠ পর্যায়ে সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছানো উচিত। সেজন্য আমরা যে কাজটা ওখানে শুরু করেছি, তখন আমরা পাবলিক আর্কিওলজি নাম দিয়েছি। পাবলিক আর্কিওলজির একটি দিক হলো যে আমরা যখন কাজ করি তখন আমরা একটা অনুষ্ঠান করি শুরুতে, এবং প্রতি বছর যখন কাজ শেষ হয় আরেকটা অনুষ্ঠান করি। সেখানে শিক্ষক, গবেষক, মন্ত্রী পর্যায়ের লোক আমরা নিয়ে গেছি, একটা অনুষ্ঠান করেছি, তাতে স্থানীয় মানুষরা সম্পৃক্ত হয়, এবং এটি কিন্তু আবার মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যায়। ওইখানে এই ধরনের একটা আবিষ্কার, এই ধরনের একটা গবেষণা কাজ হচ্ছে। তো এই জন্য ওয়ার্ডি ভট্টাচার্য এখন অনেকে দেখেনি বা এই বইও দেখেনি, কিন্তু ওয়ার্ডি ভট্টাচার্য যে বাংলাদেশে একটা সভ্যতা আবিষ্কার হচ্ছে, অতীত আবিষ্কার হচ্ছে, এই জিনিসটা জানেন। তাহলে এই জিনিসটা যদি আমরা জানি, তাহলে কিন্তু একটা পার্সেন্টেজ আরও বেশি জানতে চাবে। তারা কিন্তু আমার দৃষ্টিতে এই বই, আমি বাংলা একাডেমিতে যখন বই মেলায় দাঁড়িয়েছি, এক ভদ্রলোকে বইটা নিলেন, তো আমি নিজে পিছনে দাঁড়িয়ে থাকি, আমি চেষ্টা করেছি জানতে যে কেন উনি বইটা নিলেন। তো উনি বলেন, স্যার আমি বইটা নিয়েছি এটা পড়ার জন্য না, এখানে ছবিগুলো আছে এটা দেখে আমরা ডিজাইন করি। আমি পরে দেখলাম যে নিত্য উপহারের মালিক এটা পরে আমার সঙ্গে যোগাযোগ করলেন, এবং টি শার্ট এবং শাড়ির মধ্যে আমাদের এই ছবিগুলো ওনার খুব পছন্দ হয়েছে, এটা উনি ওই ডিজাইন করেছেন এবং কপিরাইট আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আমি মনে করি যে এই গবেষণা ধর্মী বইগুলো বেশি প্রচারের জন্য এই ধরনের উদ্যোগগুলো আমার ওয়ার্ডি ভট্টাচার্যের ক্ষেত্রে খুব কাজে লেগেছে। আমরা আরও একটি বিরতিতে যাব। স্যার, ফিরে এসে আপনার কাছে আবারও একটু জানতে চাইব যে ধরেন বাংলাদেশের পাঠকের বা মানে একটি বই কেনার যে অভ্যাস, সেটা অনেক বেশি ফেব্রুয়ারি কেন্দ্রিক, কিন্তু এটাকে আমরা সারা বছরে ছড়িয়ে দিতে পারছি না। সারা বছরে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের পুরস্কার এবং পুরস্কারের প্রচারণা সারা বিশ্বেই কিন্তু খুব ব্যাপকভাবে, খুব সফলভাবে ব্যবহার করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের আসলে আমরা সত্যি পিছিয়ে আছি কিনা, নাকি আসলেই এই ক্ষেত্রে কাজ করার সুযোগ আরও আছে? এটা বিরতির পর অবশ্যই জানতে চাই। আজকের বাংলাদেশে নিচ্ছে আরও বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, আপনার কাছে যাব, তার আগে দর্শকদের জানিয়ে রাখি যে কবি কামাল চৌধুরী ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। স্বাগত। যেটি জানতে চেয়েছিলাম যে এই যে পুরস্কার, সেটি পরবর্তীতে প্রচারণা এবং অন্যান্যভাবে পাঠকের কাছে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে যথেষ্ট উদ্যোগ আছে না? সেই উদ্যোগটা আমি সবসময় সক্রিয় দেখি না। যারা পুরস্কার দেন, যারা রাষ্ট্রীয় সংস্থা যেমন বাংলা একাডেমি, অথবা যারা 21শে পুরস্কার পান, তাদের কোনো প্রচারণা হয় না। এটি ধরে নেওয়া হয় যে পাঠক জানলেন নিজের আগ্রহ এবং উদ্যোগ নিয়ে তারা তাদের বই কিনবেন। আর যারা সরকারি নয় বেসরকারি প্রতিষ্ঠান পুরস্কার দিচ্ছে, আজকে তো বললাম কিছু কর্পোরেট সংস্থা, কিছু ব্যাংকও পুরস্কার দিচ্ছেন, তারাও সেই উদ্যোগটা জারি রাখেন না সমস্ত বছর। এবং এই যে একটা পুরস্কার দেয়া হলো, সেটি যে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, সেই উদ্যোগটাও তারা কিন্তু অনেকে নেন না। সেই জন্য পাঠকরা যারা উৎসাহী তারাই জানলেন, যারা উৎসাহিত নন তারা কিন্তু অনেক সময় জানেন না। আর বিশেষ করে ছোটো ছোটো পুরস্কার যেগুলি আছে, তারা হয়তো তাদের সেই সামর্থ্য নাই যে মানুষের কাছে সেগুলি প্রকাশ করে।
এখন একটা সমাধান হতে পারে, যেটি আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের পাঠকরা যে বই কেনার ব্যাপারে একটু উৎসাহ, সেটা আপনি বিরতির সময় বলেছিলেন আমাকে, যে তাহলে এটাও আমি প্রশ্ন হিসেবে ধরছি এবং বলি যে আমাদের দেশের যে পাঠক আছে সেই পাঠকের সংখ্যা মোট শিক্ষিত জনসংখ্যার তুলনায় একদম ভগ্নাংশেরও ভগ্নাংশ। আমরা যদি ধরে নিই যে আমাদের জনসংখ্যার 40% মোটামুটি বই কিনতে পারেন বা বই কেনার আগ্রহ, অথবা 30%, তাহলে ভাবুন কয়েক কোটি মানুষ সেখানে বই কেনার যোগ্য। আমি ধরে নিলাম 1 কোটি মানুষ বই কিনতে পারবেন, তা অবশ্যই, কিন্তু সে 1 কোটি মানুষের মধ্যে কতজন মানুষ বই কিনছে? 2000 কপি যদি কোনো বই বিক্রি হয় তাহলে উনি অত্যন্ত ভাগ্যবান। সেটি কেন 2 লক্ষ কপি হবে না? তার কারণটা হচ্ছে বইটাকে আমরা সব বিপণন ঠিকমতো করতে পারি না, পশ্চিমে যেভাবে করছে। ধরুন একজন পুরস্কৃত হলেন, যে সংস্থা তাকে পুরস্কার দিয়েছে সেই সংস্থার দায়িত্ব হয়ে যাবে বাংলাদেশের সমস্ত শহরে তাকে নিয়ে একটা প্রচারণা করা। দেখা যাবে যে চট্টগ্রামে একটা বইয়ের দোকানে তিনি স্বাক্ষর দিতে এসছেন, পাঠকদের সঙ্গে মিলিত হতে পারছেন, তাদের খরচেই তাকে নিয়ে যাবে, তারাই উদ্যোগ নেবে এবং এইভাবে অনেক পাঠক তাকে জানবেন যারা ঢাকাতে আসতে পারেন না। একইভাবে যদি বইমেলা হয় সমস্ত শহরগুলিতে, শুধু ঢাকা কেন্দ্রিক কেন হবে সবসময়, সবগুলি শহরে যদি আমরা বইমেলা করতাম, সেখানে যারা পুরস্কৃত পাঠক, লেখক অথবা পুরস্কৃত হননি সেরকম লেখককে নিয়ে যাওয়া হয়, পাঠকদের সঙ্গে পরিচয় করা হয়, তাহলে সম্পর্কটা গভীর হবে এবং এই পাঠের অনেক বিস্তার ঘটবে। আমি তো মনে করি, আমি খুব আশাবাদী, আমি মনে করি আবার মুদ্রিত বইয়ের দিকে মানুষের নজর যাচ্ছে, আর মানুষও পাঠকও বাড়ছে এবং আগামীতে হয়তো আমাদের 1 কোটি পাঠক সৃষ্টিও হতে পারে। হ্যাঁ, কারণ আমাদের পাঠক তো দেশে এবং দেশের বাইরেও আছে, বিরাট বড় জনগোষ্ঠী, বিশাল একটা জনগোষ্ঠী আমাদের শিক্ষিত, তাদের তৈরিও আছে। কাজে এখন একটা ওই ব্যাটে বলে লাগাটাও হচ্ছে বড় জিনিস। স্যার আপনার কাছে আবার ফিরবো, একটু কামাল চৌধুরীর কাছে যাব, যে পুরস্কার নিয়েই আমরা কথা বলছিলাম এবং পুরস্কার পাওয়ার পরে লেখকের যেটা সবসময় লেখকরা তাদের প্রতিক্রিয়ায় বলেন যে দায়িত্ব অনেক বেড়ে গেল, এই দায়িত্বটা আসলে কি আপনার কাছ থেকেই জানতে চাই, এই দায়িত্ব বেড়ে যাওয়ার সঙ্গে সাহিত্য চর্চার কি সম্পর্ক? আসলে যারা পুরস্কার গ্রহণ করেন তারা সবসময় এই কথাটা বলেন, এই কথাটা বলতে হয় এই জন্য যে পুরস্কারটা গ্রহণ করার পরে এই পুরস্কারের মর্যাদা রক্ষার একটা বিষয় চলে আসে। কারণ পুরস্কার হচ্ছে এক ধরনের প্রাতিষ্ঠানিক ব্যাপার, এবং যখন এই প্রাতিষ্ঠানিক ব্যাপারটা আমি গ্রহণ করি বা এটাকে যখন স্বীকার করি, তখন কিন্তু এর সঙ্গে কিন্তু আনুষঙ্গিক আরও অনেকগুলো বিষয় আছে যেগুলির প্রতি তখন নজর দেয়। অর্থাৎ পাঠক যারা, তারা কিন্তু অনেক সময় কিন্তু অনেক লেখককে ভালোভাবে তারা সেভাবে আগে থেকে হয়তো জানেন না, কিন্তু পুরস্কারের পরে পরিচিত হয়ে ওঠেন। আপনারা জানেন যে নোবেল পুরস্কার যেটা দেওয়া হয়, এটা দেওয়ার পরে অনেক কিন্তু অপরিচিত লেখকও সারা পৃথিবীতে পরিচিত। অপরিচিত বলতে আমি বোঝাচ্ছি যে সারা পৃথিবীতে হয়তো সেভাবে পরিচিত নন। আবার কোনো কোনো লেখক খুবই পরিচিত, কিন্তু হয়তো সেভাবে পুরস্কারটা তিনি পাচ্ছেন না, হয়তো অনেক বড় লেখক, কিন্তু অনেক লেখক সেভাবে পরিচিত না। তার একটা দায়িত্ব, দেশে হোক বা যে কোনো জায়গায় হোক, তিনি কিন্তু নিজেকে সেভাবে সামনের দিনগুলিতে ভালো লেখা যে ব্যাপারটা আছে, অর্থাৎ যে কোনো অর্জনকে যে ধরে রাখা, সে ধরে রাখার জন্য কিন্তু এক ধরনের লড়াই করতে হয়। এই লেখকের লড়াইটা হচ্ছে একটা ভালো লেখার লড়াই, অর্থাৎ নিজেকে অতিক্রম করার লড়াই। প্রতি মুহূর্তে কিন্তু নিজেকে অতিক্রম করে ভালো লেখাটা লিখতে হবে, সেই কাজটা তাই করতে হবে, এটা হচ্ছে দায়িত্ব। আরেকটি বিষয় হলো যে আসলে যে দায়িত্বের কথা বলুক, আমি একটা বিষয় কিন্তু সবসময় আমি মনে করি, সেটা হলো পুরস্কার সম্পর্কে পাবলো নেরুদা একটা বড় কথা বলেছেন। আপনারা একটা জানেন যে নেরুদা কিন্তু অনেক বড় লেখক, কিন্তু বহু পরে, এমনকি 1963-তে যখন জর্জ সেফেরিস যেবারে পুরস্কার পান, সে সময় কিন্তু নেরুদা শর্টলিস্টেড ছিলেন, কিন্তু তারপর 1971 সালে পেয়েছেন, বহু পরে পেয়েছেন, কিন্তু অনেক পুরস্কার তিনি পেয়েছেন। তিনি একটা কথা তার আত্মস্মৃতিতে তিনি লিখেছেন যে আমার পুরস্কার হচ্ছে, মানে তিনি বলেছেন যে এরকম যে পুরস্কারটা হচ্ছে প্রজাপতির ক্ষণস্থায়ী জীবনের মতো, এবং তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন, কিন্তু তার পুরস্কারটা হচ্ছে ওই যে চিলির যে তামার খনি কিংবা সোরার থেকে একজন শ্রমিক বেরিয়ে এসে হাড় ভাঙা খাটুনিতে যার চেহারা বিপর্যস্ত, তাকে দেখে শুষ্ক প্রান্তরের মতন হাত দুখান বাড়িয়ে দিয়ে বলে উঠছে আমি তোমাকে চিনি ভাই। তিনি বলছেন এটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ পুরস্কার। অর্থাৎ একজন লেখকের জন্যে তার সেরা পুরস্কারটা হচ্ছে আসলে সে পাঠক কিংবা যিনি যাকে উদ্দেশ্য করে লিখছেন, যার কাছে তিনি পৌঁছতে চাচ্ছেন, সেটা হচ্ছে আসল বড় বিষয়। তো তাদের কাছে কিন্তু একটা দায়বদ্ধতা, পুরস্কার কেউ পাক বা না পাক, যে কোনো একজন লেখকের কিন্তু থাকে। এটা আপনার
রসুল গামজাতব নামে একজন লেখক, তিনি দাগেস্তানের, তিনি একটা কথা বলেছিলেন, খুব ভালো কথা, আমার এখনো খুব মাঝে মধ্যে মনে করি, যে তিনি বলেছিলেন যে আমি আমার পাহাড়ি জনগণের জন্য আমি লিখি এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমি প্রতিধ্বনি করতে চাই, এবং সেটা করতে গেলে লেখককে কিন্তু এক ধরনের দায়িত্ববোধের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। সেটাই হচ্ছে শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ দায়িত্ব। আমরা সরকারি পুরস্কার নিয়েও এর আগে একটু আলোচনা করছিলাম। সেক্ষেত্রে ধরেন বিশেষ করে বাংলা একাডেমির পুরস্কার, এই ধরনের পুরস্কারের ক্ষেত্রে সরকারের দর্শনের কোনো প্রভাব থাকে? বাংলা একাডেমি সম্পর্কে আপনাকে একটা বিষয় বলি। বাংলা একাডেমি কিন্তু ওই অর্থে সরকারি পুরস্কার নয়। সরকারি পুরস্কার নয় কেন? সরকারের কিন্তু কিছু সংস্থা থাকে যেটা সরাসরি, যেমন আমরা যখন বলি অধিদপ্তর, অধিদপ্তর কিন্তু সরাসরি সরকারের একটি সংস্থা এবং সরকারের সকল রুলস রেগুলেশন ফলো করে তাদেরকে চলতে হয়। কিন্তু বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত সংস্থা, একটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়, এবং এখানে যে কমিটিটা গঠন করা হয় সে কমিটি, এমনকি যারা পুরস্কার পেয়েছেন তারা সবাই কিন্তু বাংলা একাডেমির ফেলো। এই ফেলোদের কাছে তারা নমিনেশন চাওয়া হয়, মনোনয়ন চাওয়া হয় তারা, এবং কিন্তু সকল ফেলোর কাছে যে চাওয়া হয় তা নয়, তারা মনোনয়ন দেওয়ার পরে মনোনয়ন কিন্তু পেতেই হবে কোনো না কোনোভাবে, অর্থাৎ একটা না একজন হলেও কিন্তু কোনো লেখককে কিন্তু তিনি মনোনয়ন দিতে হবে, তারপরে সেটা আলোচনার টেবিলে আসে, একটা কমিটি থাকে, কমিটিতে আলোচনা হয়, এভাবে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। এবং কমিটিতে যারা থাকে তাদের সম্পর্কে কিন্তু অনেকে, যেমন আমার ধারণা যে আমরাও যখন পুরস্কার পেয়েছি আমরাও কিন্তু জানতাম না যে আসলে কমিটিতে কারা কারা আছেন, তো সেভাবে কিন্তু পুরস্কারটা দেওয়া হয়। তো সে অর্থে যে সরকারে কিন্তু এখানে কোনো হস্তক্ষেপটা আসলে থাকে না। তবে সরকারি পুরস্কার আছে, যেমন ধরেন আপনার স্বাধীনতা পুরস্কার যেটি, সেটা সরকারি একটা কমিটির মাধ্যমে দেওয়া হয়। 21শে পদক যেটা দেওয়া হয় সেটিও সরকারি কমিটির মাধ্যমে দেওয়া হয়। বেগম রোকেয়া পুরস্কার যেটা, সেটাও কিন্তু সরকারি কমিটির মধ্যে দেয়। কিন্তু বাংলা একাডেমিটা সাহিত্য পুরস্কারটা কিন্তু ঠিক একই নেচারের নয়, একটু আলাদা রকমের। আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরছি। আজকের বাংলাদেশে দিচ্ছে স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। স্যার, আমরা যেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাইব, সব শেষ সময়ে চলে এসেছি, সেটা হচ্ছে পুরস্কারের সংখ্যা। আমরা অনেকগুলি পুরস্কার দেখি, কিন্তু এটা থেকে কোনো একটা খুব মানে বলা যায় যে মানে স্বীকৃত বা সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম পুরস্কার খুব কম দেখছি। এবং এমনকি বাংলা একাডেমিও যে পুরস্কার দিচ্ছে সেখানেও কিন্তু অনেক সংখ্যা চলে এসেছে। এই সংখ্যাটা কতটুকু মানে হেল্প করছে? আমি মনে করি যে বিভিন্ন পুরস্কারের জন্য বিভিন্ন সংস্থা থাকতে পারে। ধরুন শিশুদের বই প্রকাশ করছেন, এই ধরনের কয়েকটা প্রকাশনা সংস্থা মিলে, যেটাকে বিশ্বে অনেক সময় গিল্ড বলা হয়, তারা মিলে একটা যদি পুরস্কার দেন শিশু সাহিত্যের জন্য, সেটি কিন্তু উপযোগী হবে। বাংলা একাডেমি যেটি করছে এখন 8 থেকে 9টা বিষয়ে পুরস্কার দিচ্ছে, গবেষণা এবং প্রবন্ধে আলাদা আলাদা দিচ্ছে। তাহলে কি প্রবন্ধ লেখার জন্য গবেষণার প্রয়োজন নেই? তা তো নয়। তো এই জন্য যেটি মনে হচ্ছে যে একটু বেশি ভিড়াক্রান্ত হয়ে যাচ্ছে, এত বেশি পুরস্কার একই সঙ্গে দেওয়ার ফলে পুরস্কারের মান নিয়েও কিছুটা প্রশ্ন থেকে যায়। যেটি হতে পারে যে কবিতা এবং কথা সাহিত্যকে রেখে বাকিগুলি হয়তো চিন্তাভাবনা করা যেতে পারে। নাটকের পুরস্কার শিল্পকলা একাডেমি দিতে পারে তাদের বিবেচনায়। এইভাবে আমরা যদি পুরস্কারের সংখ্যা, বিশেষ করে যারা বড় প্রতিষ্ঠান পুরস্কার দিচ্ছে, অনেক বেশি ভিড়াক্রান্ত না করে অনেক প্রতিষ্ঠানকে যদি আমরা জড়িত করে ফেলি, তাহলে পুরস্কারের একটা মূল্য সেখানে দাঁড়িয়ে যাবে। আর ধরুন যদি শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাটকের জন্য প্রতি বছর পুরস্কার দেয়, তাহলে তার একটা মর্যাদা দাঁড়িয়ে যাবে, কারণ এটা শিল্পকলা নাটকের বিষয়। সেরকম চিত্রকলার জন্য যদি আমরা একটা পুরস্কার, যেটা 21শে পুরস্কারের চিত্রকলা অংশটি আছে, তো সেই ধরনের যদি চিত্রকলা ইনস্টিটিউট থেকে প্রতি বছর চিত্রকলার জন্য পুরস্কার দেওয়া হয়, তাহলে সেটার একটা আলাদা মর্যাদা হয়। আপনি ঠিকই বলেছেন, এই এত বেশি সংখ্যক পুরস্কার দেয়া হচ্ছে, তার অভিঘাতটা পড়ছে না। তার মানে কি, যে অভিঘাত পড়ার কথা পুরস্কারের সংখ্যা দিয়ে, তা যদি নাই পড়ে, তাহলে পুরস্কার সংখ্যা দিয়ে কি হবে? বরঞ্চ আমাদের ঐতিহ্য সৃষ্টি করা উচিত, যে ঐতিহ্য হয়তো 20 বছর 30 বছর 40 বছর পর খুবই মর্যাদা সম্পন্ন একটা পুরস্কার হয়ে দাঁড়াবে। তখন তার প্রাপ্তি, তখন মর্যাদা সম্পন্ন যে পুরস্কার, তার একটা আলাদা কিন্তু একটা অভিঘাত থাকে। সেই অভিঘাতটা তৈরির জন্য আমাদেরকে এখন থেকে যদি তৈরি হই, তাহলে কিন্তু 20 বছর 30 বছর পর দেখা যাবে যে আমরা পুরস্কারটা সত্যি সত্যি একটা মর্যাদার পুরস্কার হয়ে যাচ্ছে। মুস্তাফিজুর রহমান, এই বিষয়টাই একটু জানতে চাই যে পুরস্কারের সংখ্যাটা কতটুকু? যেমন আপনার বইটাও একাধিক পুরস্কার পেয়েছে, কিন্তু সেই অনুযায়ী এটার প্রভাব আছে কিনা?
না, সংখ্যা তো ধরেন যত কম হয় তত বেশি নাম হয়, সেটা কিন্তু এখন অনেক বিষয় হয়েছে, সেজন্য সংখ্যাটা ওইভাবে নির্ধারণ করা কঠিন। তবে এই যে আপনি এর আগে যে কথাটা বললেন যে পুরস্কারগুলো যে বড় অভিঘাত তৈরি করতে পারে, প্রচার পেতে পারে, সেই জন্য যারা এই যে প্রতিষ্ঠানগুলো দিবে তার স্বচ্ছতা এবং পাওয়ার পর স্যার যেটা বললেন এটা প্রচারের ব্যবস্থা করা, যে একটা কর্পোরেট প্রতিষ্ঠান দিল এবং এটা শুধু ঢাকা শহরে না দেখে তারপরে বাইরের প্রতিষ্ঠানগুলোকে, বিভাগগুলোতে, জেলাগুলোতে অনুষ্ঠান করা, প্রচার করা, তাহলে প্রতিষ্ঠানটা ওই মাপের একদিন হবে। তো এটা তো শুরু হলো, এই ধরনের প্রতিষ্ঠান তো সরকারের বাইরে খুব কম ছিল। যে প্রথম আলো যেটা বর্ষসেরা করলো, এটাও তো সময় বেশি না, আইএফএসসির সময় বেশি না। তা আমি আশা করছি যে এরা প্রথম আলো, আইএফএসসি বা আরও কেউ যদি এগিয়ে আসে, এরা যদি ওই স্বচ্ছতাটা বজায় রাখতে পারে, সততা বজায় রাখতে পারে এবং এর পাশাপাশি স্যার যেটা বললেন প্রচারের ব্যবস্থা করতে পারে, ওইভাবে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, একটা কমিটমেন্ট নিয়ে, তাহলে কিন্তু ওই মানটা তৈরি হবে একদিন, যেটা আবার বড় বড় পুরস্কারগুলো তো তৈরি হয়েছে, সেটা হবে, সময় লাগবে একটু। কামাল চৌধুরী, আপনার কাছে একই বিষয়েই জানতে চাইব যে সংখ্যা এটা কতটুকু আমাদেরকে সহযোগিতা করছে প্রচারের ক্ষেত্রে? না, পুরস্কারের যে সংখ্যা নিয়ে কিছুক্ষণ আগে সৈয়দ মঞ্জুর সাহেব যেটা বলেছেন, আমার মনে হয় যে এটা ঠিকই বলেছেন। অনেক যখন পুরস্কার দেওয়া হয় একসঙ্গে, সেক্ষেত্রে তো কিছুটা মান নিয়ে প্রশ্নে আসতে পারে। আর এতটা বিভাজন এভাবে না করে লেখককে আসলে প্রকৃত, অনেক সময় দেখা যায় যে কোনো কোনো সময় হয়তো ঠিক একই বিষয়ে একটি বিষয় হয়তো ভালো সেভাবে পুরস্কার দেওয়ার মতো লেখক নাও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে পুরস্কার না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু যাতে করে লেখক যখন পুরস্কারটি পান তিনি ভাবতে পারেন যে একটা মানে ভালো পুরস্কার যিনি পেয়েছেন এবং যেটা নিয়ে সত্যিকার অর্থে তিনি নিজের ভেতরটা আনন্দ বা একটা আলাদা রকমের প্রণোদনা পেতে পারেন। বাংলাদেশে এবং পৃথিবীতে বহু দেশে আমি বলবো যে প্রায় সকল জায়গাতে পুরস্কার নিয়ে কিছু কিছু বিষয় আছে, যেটা পুরস্কার এক ধরনের কিন্তু একটা রাজনৈতিক বিষয় আছে। অনেক সময় কিন্তু পরিচিত জন চেষ্টা করেন পরিচিত জনকে পুরস্কার দেওয়ার জন্য, এরকম বিষয় আছে। এমনকি নোবেল পুরস্কারের ক্ষেত্রে এরকম বহু ঘটনা ঘটেছে। তো কিন্তু তারপরেও একটা মান তো অবশ্যই বজায় রাখতে হবে, যে মানটা হলো যে যেহেতু পুরস্কারের বিষয়টা এক ধরনের সাবজেক্টিভ একটা বিষয়, আপনি কিন্তু কোনো গাণিতিক হিসেব দিয়ে কিন্তু আসলে একজনকে সাহিত্যান্তর পুরস্কারটা দিতে পারবেন না। কিন্তু যারা পুরস্কার কমিটিতে থাকবে, যারা এটা বিবেচনা করবে, তাদের কিন্তু সেই বোধ, মেধা, প্রজ্ঞা সেটা থাকতে হবে, যাতে করে তারা সত্যিকারে সেরকম মানসম্পন্ন একজন লেখককে তারা এই পুরস্কারটা দিতে পারে। কিন্তু কখনো কখনো এটার ব্যত্যয় কিন্তু হয়, এবং যখন পুরস্কারের সংখ্যাটা একটু বেশি হয়, একই থাকে, তখন এটা কিছুটা হওয়ার বেশি সম্ভাবনা আছে। তবে যত বেশি পুরস্কার, আমি বলছি যে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, যেমন আপনি দেখবেন ভারতে কিন্তু একজন লেখক প্রচুর পরিমাণে ভালো লিখলে কিন্তু প্রচুর পুরস্কার পাওয়ার সুযোগ আছে, এবং একজন লেখক কিন্তু ইচ্ছা করলে পুরস্কারের উপরে বেঁচে থাকার মতো একটা ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই জায়গাটা এখনো তৈরি হয়নি। আমাদের কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো শুরু করেছে, কিন্তু আমরা মনে করি যে এটা একজন প্রকৃত লেখকের জন্য তাকে অন্তত লিখে বেঁচে থাকার ব্যবস্থা করার জন্য হলেও কিন্তু এই ধরনের একটা প্রণোদনা থাকা দরকার। বাংলা একাডেমি যে পুরস্কারটা দিচ্ছে এটা কিন্তু খুবই বাংলাদেশের সাহিত্যের জন্য সবচেয়ে বড় পুরস্কার হিসেবে আমরা সবাই জানি। এবং এই পুরস্কারের ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে, যেমন এখন পুরস্কার 9টা বিষয়ে একসঙ্গে পুরস্কার দেওয়া হচ্ছে, তো বিষয়গুলিকে আসলে কমিয়ে যদি আনা হয়, তাহলে এই পুরস্কারের বর্তমানে যে অবস্থানে আছে, অর্থাৎ যে সম্মান বা মর্যাদার সঙ্গে এই পুরস্কারটা প্রদান করা হচ্ছে, আগামীতে কিন্তু এটা আরও লেখকরা আরও অনেক বেশি এটা পেয়ে আনন্দিত হবেন কিংবা সে ধরনের প্রণোদনা পাবেন। কারণ যখন আরও 2-4 জনের মধ্যে যদি এটা সীমাবদ্ধ থাকে, এখন একজন একসঙ্গে 9 জন পাচ্ছেন, কিংবা একজন প্রবন্ধে পাচ্ছেন, একজন ট্রান্সলেশনে পাচ্ছেন, অনুবাদে পাচ্ছেন, একজন আবার দেখা যাচ্ছে যে আপনার গবেষণায় পাচ্ছেন। তো একই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে পাঠকের মধ্যে প্রভাবটা তৈরি করা, ওইরকম যদি একটা বিষয় থাকতো, এবং সেটা হলে আমার কাছে মনে হয় যে সেটা এক ধরনের একটা ভালো হতো। তবে তারপরেও আমরা মনে করি যে আসলে আমাদের দেশে যেহেতু পুরস্কারের সংখ্যা কম, বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কারটা দিচ্ছে, তাতে তো কিছু লেখক অন্তত একটা আলাদা রকমের প্রণোদনা পাচ্ছে, এবং সমাজে একটা সম্মানের বিষয় কাজ করে। এবং সেই সঙ্গে আমাদের কিছু প্রতিষ্ঠান এখন পুরস্কার দিচ্ছেন, ভালো অর্থ মূল্যমানের পুরস্কারই বলা যায়। তো সেখানেও আমাদের প্রত্যাশা হচ্ছে যে প্রকৃত লেখক, আসলে অনেক সময় কিন্তু দেখা যায় যে অনেক হাউজের কিন্তু অনেক বিবেচনা থাকে। যেমন নোবেল পুরস্কার সম্পর্কে, যেমন গ্রাহাম গ্রিন কেন নোবেল পুরস্কার পাননি, বলা হয়েছিল যে গ্রাহাম গ্রিন ওই সে সময় পুরস্কার কমিটিতে একজন ছিলেন যিনি বলেছেন যে আমি থাকতে গ্রাহাম গ্রিন পুরস্কার পাবে না। সাঁতরে যখন পুরস্কার প্রত্যাখ্যান করেন, সে তার পত্রে কিন্তু তিনি লিখেছিলেন যে আমি কেন নিচ্ছি না, অনেক কথা উনি বলেছেন যে আমি প্রাতিষ্ঠানিক কেউ হয়ে উঠতে চাই না,
কিন্তু ছাত্রী এই কথাটা বলেছিলেন যে পুরস্কারটা পাস্তান্নাককে দেওয়া হয়েছে, কেন সলোকপকে দেওয়া হয়নি, কিংবা অমুককে দেওয়া হয়েছে একটা সময়, পাবলো নেরুদা এখনো পর্যন্ত এই পুরস্কারটি পাননি। অর্থাৎ দেখা যাচ্ছে এক ধরনের সাবজেক্টিভ ব্যাপার কাজ করে। তিনি যখন পুরস্কারটা পেয়েছেন তখনও নেরুদা পুরস্কার পাননি, তিনি বলেছেন কেন নেরুদা এখনো পাননি। তো অনেক সময় এই বিষয়গুলি কাজ করে, যত কম এই বিষয়গুলি কাজ করতে পারে, পুরস্কার যদি প্রকৃত লেখক পায়, সেটাই হচ্ছে আসল বিষয়। আমরাও চাই যে প্রকৃত লেখকরা পুরস্কার পাক এবং পুরস্কারের সংখ্যা বাড়ুক, সেই সঙ্গে প্রচারটা আরো বাড়ুক। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসতে। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে রোববার। ভালো থাকবেন।